সেই নির্বাচন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তারা ইতিমধ্যে নির্বাচন বর্জন করেছেন। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 5 আসন দোরাবাজার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীর সাথে আমরা আজকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আসলে তাদের বর্তমান অবস্থা এবং নির্বাচন থেকে যারা বর্জন করছেন এই বিষয় নিয়ে আলোচনা করব। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে প্রশ্ন করলে আমরা সেটার নেতার কাছ থেকে বা এটা জানার চেষ্টা করব। তো ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যেহেতু সিলেট সিটি কর্পোরেশন হচ্ছে একটা আধ্যাত্মিক রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে যে কোনো সরকার যখন জাতীয় নির্বাচনে যান, সিলেট সিটির ভিতরে কিন্তু রয়েছে অলিদের বাদশার যে স্থান শাহজালাল রহমতুল্লাহি আল্লাহি আরমনির এখানে জিয়ারত করেই কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেন। তো সেই জায়গায় যেহেতু আপনারা এবার সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন, এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ সাতক টু সুনামগঞ্জে চ্যানেলের ফয়সাল আহমদ এবং সিলেট ম্যাগাজিনের আমির হোসেন সাগর, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনলাইন চ্যানেলে এই সাক্ষাৎকারটি দেখছেন। আপনি যে প্রশ্ন করেছেন বর্তমান সময়ে এটা খুবই আলোচিত একটি বিষয়। 5টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মধ্যে আমাদের সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচন একটি। আগামী কালকে সম্ভবত গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের সিলেটে এবং অন্যান্য সিটি কর্পোরেশন আগামী জুন মাসে। তো যাই হোক, আসলে আমরা কেন নির্বাচন যাচ্ছি না, বিএনপি কেন নির্বাচনে যাচ্ছে না, বিএনপির কেন প্রার্থীরা কেন নির্বাচন বর্জন করছে, এটি আপনার মূল আজকের আলোচনার মূল প্রশ্ন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য মানুষের যে অধিকার, সেই অধিকার আদায় করার জন্য, বিশেষ করে মানুষের যে ভোটের অধিকার আদায় করার জন্য আমরা আন্দোলন করছি। এই সরকার আজকে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায়, তারা ক্ষমতায় আসার পর তাদের অধীনে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচন নিরপেক্ষ হয় নাই। কোনো নির্বাচনে মানুষ তাদের ভোট স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে নাই। আপনি যদি দেখেন বিগত দিনে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোনো নির্বাচনেই মানুষ স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। আপনারা দেখেছেন বিগত দিনে 2018 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 30 ডিসেম্বর ভোটের তারিখ ছিল। 30 তারিখের পরিবর্তে 29 তারিখ ভোট বাক্সের ভিতরে ঢুকানো হয়েছে সিল মেরে। আবার দিনের বেলায় আপনারা দেখেছেন যে বিএনপির যারা প্রার্থী ছিল, প্রার্থীর যারা এজেন্ট ছিল, কোনো প্রার্থীর এজেন্ট আপনার ভোটের সেন্টারে থাকতে পারে নাই, ভোটাররা সেখানে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। মোট কথা সেই 18 সালের নির্বাচন একটি ষড়যন্ত্রমূলক প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেটা বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক একটা অধ্যায় সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমাদের মূল যে বিষয়, আমরা মনে করি এই বর্তমান সরকার অবৈধ, এই সরকারের প্রধানমন্ত্রী উনি অবৈধ, এই সরকারের মন্ত্রী এমপিরা অবৈধ, ওরা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। তাই আমরা মনে করি এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না, ইতিমধ্যে অনেক প্রমাণ সৃষ্টি হয়েছে। অতএব এই সরকারের অধীনে কোনো নির্বাচন যেহেতু নিরপেক্ষ হবে না, যার কারণে আমাদের দাবি হচ্ছে একটি নির্দলীয় সরকার একটা আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং অবৈধ প্রধানমন্ত্রী পদত্যাগ করে একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সেই নির্দলীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, মানুষ স্বাধীনভাবে ভোট দিবে। এটার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি।
আমরা মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য আমরা আন্দোলন করছি না। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করছি। সেই বক্তব্য থেকে, সেই চিন্তা থেকে আমরা মনে করেছি এই সরকারের অধীনে অতীতে কোনো নিরপেক্ষ নির্বাচন হয় নাই। বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচন নিরপেক্ষ হবে না। যার কারণে আমাদের দলের সিদ্ধান্ত যে এই সরকারের অধীনে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে না। যার কারণে আমাদের সিলেটের অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব, অত্যন্ত জনাব আরিফুল হক চৌধুরী সাহেব দলের প্রতি সম্মান দেখিয়ে, দলের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবং আমাদের শুধু মেয়র না, সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী যারা আমাদের দলের, তারাও নির্বাচন বর্জন করেছেন। তারা সকলেই মনে করেন বা সিলেটের মানুষ মনে করেন, বাংলাদেশের মানুষ মনে করেন এই সরকারের যে নিরপেক্ষ নির্বাচন হবে না, যার কারণে কোনোভাবেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই চিন্তা থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবং আপনারা দেখবেন নির্বাচন এটা একটা প্রহসনের তামাশার নির্বাচন। আর ইদানিং সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএম সিস্টেমে চালু হয়েছে। ইভিএমে তো ভোট দিতেই পারে না মানুষ। ইভিএমে ভোট দিবে এক জায়গায়, কাউন্ট হবে আরেক জায়গায়। তারা সিস্টেম করে ফেলবে, যে সিস্টেমে তারা সেট আপ করবে ওই সিস্টেমেই রেজাল্ট আসবে। যার কারণে 18 সালের ভোট 30 তারিখের ভোট 29 তারিখ করেছে। আর এখন নতুন একটা পদ্ধতিতে, নতুন একটা কৌশলে তারা ইভিএম এর মাধ্যমে আবারও সেই ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত করতে চাচ্ছে। যার কারণে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় দলের কোনো প্রার্থী অংশগ্রহণ করবে না। সেই দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে আমাদের দলের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আরেকটা বিষয়ে, যেহেতু আপনাদের প্রার্থী যারা আছেন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু কাউন্সিলরও ছিলেন, মোটামুটি পর্যায়ক্রমে তারা প্রত্যেকেই কিন্তু বর্জন করছেন। এখানে সিলেট সিটি কর্পোরেশনে যেহেতু আপনারা বর্জন করে চলে আসছেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আপনাদের একটি বক্তব্য আছে যে নির্বাচনে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না যায় সে ধরনের কিছু বক্তব্য আপনারা দিচ্ছেন। তা আসলে কতটুকু মনে করছেন যে সিলেটের মানুষ এটা গ্রহণ করবেন এবং ভোট সেন্টারে যাবেন না, অথবা তারা সরকার বা দেশের বাইরে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বোঝাতে চেষ্টা করবেন যে স্বচ্ছ নির্বাচন বাংলাদেশে হচ্ছে না বা সিলেটে হচ্ছে না? আসলে আমরা জনগণের অধিকার আদায় করার জন্য আন্দোলন করছি। আমরা মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য আন্দোলন করছি। সিলেটের মানুষ বা বাংলাদেশের মানুষ জানে এই সরকারেও যে নিরপেক্ষ নির্বাচন হয় না। যার কারণে নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা নেই। তাদের মধ্যে যে নির্বাচনে প্রার্থী কারা হলো, কাদেরকে ভোট দিব, কারা পছন্দের প্রার্থী, এইসব নিয়ে কোনো উৎসাহ উদ্দীপনা নেই। সিলেটের মানুষ আমি মনে করি এমনিতেই এই সরকারেও যে নির্বাচন হয় না অতীতে দেখেছে, তখন কমিশন হবে, নিরপেক্ষ নির্বাচন কমিশনও যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অতএব এইটা সারা দেশের মানুষ সমর্থন করে। আমরা যখন আন্দোলন সংগ্রাম করি, আমরা যখন মিছিল মিটিং করি, সভা সমাবেশ করি, হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের এই চিন্তা, আমাদের এই বক্তব্যকে সমর্থন জানায়। অতএব আমরা মনে করি যেহেতু বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, অতীতে যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে দেখেছেন 5% লোকও বুথ সেন্টারে যায় নাই। তা আমরা আশা করি এই যে নির্বাচন, তামাশার নির্বাচন হচ্ছে, এই নির্বাচনও সিলেটের মানুষ বর্জন করবে। সেই নির্বাচনে তাদের ইতিমধ্যে দেখেছেন কোনো উৎসাহ উদ্দীপনা, কোনো আমেজ নেই, নির্বাচন নিয়ে কোনো কারো চিন্তা ভাবনা নেই। অতএব আমার মনে হচ্ছে সিলেটের মানুষ সেই নির্বাচন বর্জন করবে। সিলেটের মানুষও সেই নির্বাচনে বুথ সেন্টারে যাবে না। এটা গুটি কয়েক কিছু লোক হয়তো বুথ সেন্টারে যাবে, তারপর তারা তাদের মতো বুথ করে ফেলবে। যদিও এখনো কিছু সময় আছে, আপনাদের প্রার্থীরা আমরা দেখছি অনেকেই কিন্তু এখনো মাঠে কাজ করছেন, অনেকেই জমা দিয়েছেন, গতকাল শেষ দিনে তারা দিয়েছেন, তবে একটু মুখ আড়াল আড়াল করে রেখেছেন। যদিও আড়াল করে রাখেন তারপরেও তো আপনারা সেটা জানবেন। আপনাদের সিলেট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী যারা ভালো ভালো পোস্ট নিয়ে অবস্থান করছেন, তারাও কিন্তু মাঠে কাজ করছেন। তো সে বিষয়ে আপনাদের কি কোনো ধরনের নির্দেশ বা পরবর্তীতে কোনো নির্দেশ আসবে কিনা? আসলে ইতিমধ্যে আমার জানা মতে বিএনপি যারা করেন, বিএনপিকে যারা ভালোবাসেন, দলের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, সকলেই ম্যাক্সিমামই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেউ সাংবাদিক সম্মেলন করেছেন, কেউ অনলাইন মিডিয়ার মাধ্যমে, কেউ বিভিন্নভাবে এলাকায় গণসংযোগ করে বা বিভিন্নভাবে নির্বাচন বর্জন করেছেন। এটা আপনারা দেখেছেন। এটা ইতিমধ্যে বিচ্ছিন্নভাবে কিছু কিছু আমাদের দলের হয়তো 2-4 জন মনোনয়নপত্র দাখিল করতে পারেন। আমি মনে করি দলের প্রতি সম্মান জানিয়ে যারা দাখিল করেছেন বা যারা মনোনয়নপত্র কিনেছেন, দলের প্রতি সম্মান জানিয়ে তারাও বর্জন করবেন, এই নির্বাচনে
আমাদের দলের কেউ অংশগ্রহণ করবে না। এরপরে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ মনোনয়নপত্র জমা দেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, দলের সিদ্ধান্ত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বিষয়, আমাদের যখন আরিফুল হক চৌধুরী বর্জন করেছিলেন আনুষ্ঠানিকভাবে 20 মে, সেখানে বক্তব্য দিয়েছিলেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কিনা সেটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন চিন্তায় ছিলাম। আমাদের সিদ্ধান্ত আসার আগেই কিন্তু আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। ইতিমধ্যে আপনাদের অনেক নেতাকর্মীরা কিন্তু গ্রেপ্তার আছেন। তো এই বিষয়ে আপনাদের আসলে কোনো সিদ্ধান্ত? আপনার এইটা মনে করেছে তখন থেকেই তারা এই সিলেটের নেতাকর্মীদের উপর গ্রেফতার নির্যাতন তারা শুরু করেছিল। ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে। আমরা মনে করি যে নির্যাতন, গ্রেফতার এইসব করা হচ্ছে বিএনপিকে দুর্বল করার লক্ষ্যে। একটা টার্গেট নির্বাচন, আরেকটা হলো বিএনপিকে দুর্বল করা, গণতান্ত্রিক আন্দোলনে যাতে বিএনপি ভালো পারফরমেন্স করতে না পারে, গণতান্ত্রিক মানুষের যে অধিকার আদায়ের যে রাজপথে যে আন্দোলন যে শুরু হয়েছে, সেই আন্দোলন থামানোর জন্যই এইসব পরিকল্পনা করে। তো আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রায় 36 লক্ষ নেতাকর্মীর উপর মামলা করা হয়েছে। আমাদের মানে প্রায় শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কয়েক শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসনে পাঠানো হয়েছে। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে বাংলাদেশে বিএনপি যাতে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে না পারে। বর্তমান যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, যে আন্দোলন চলছে, বর্তমানে যে বাংলাদেশের মানুষ যে রাজপথে সংগঠিত হচ্ছে, সে আন্দোলন সংগ্রাম বন্ধ করার জন্য, বিএনপিকে দুর্বল করার জন্য, রাজপথের আন্দোলন থেকে সরানোর জন্যই এই গ্রেফতার নির্যাতন চলছে। তা আমি মনে করি গ্রেফতার নির্যাতন অনেক করা হয়েছে। গ্রেফতার নির্যাতন করে বিএনপিকে দুর্বল করতে পারে নাই, গ্রেফতার নির্যাতন করে বিএনপিতে বাঙ্গন সৃষ্টি করতে পারে নাই, ভয় ভীতি দেখিয়ে, লুভ লালসা দেখিয়ে বিএনপির নেতা কর্মীদের আন্দোলন থেকে সরাতে পারে নাই। অতএব সেটা আগামী দিনেও সেই কার্যক্রম যদি অব্যাহত থাকে, বিএনপির কোনো ক্ষতি হবে না, বিএনপির নেতা কর্মীদের আন্দোলন থেকে সরানো যাবে না। আমি মনে করি এখনো সময় আছে, এই সরকার এইসব গ্রেফতার, নির্যাতন, হত্যা, হামলা মামলা বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। আর এটা না করে যদি এটা অব্যাহত রাখেন, তাই মনে করি আমাদের জাতীয় দলের নেতাকর্মীরা এই সব মামলা, হামলা, গ্রেফতার উপেক্ষা করে যে আন্দোলন শুরু হয়েছে সেটা অব্যাহত রাখবে। ইতিমধ্যে সারা বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত হয়েছে, আন্দোলনের জন্য প্রস্তুত গ্রহণ করেছে। সারা বাংলাদেশের মানুষও এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, এই সরকারের পরিবর্তন চায়। তাই সারা বাংলাদেশের মানুষও আন্দোলন সংগ্রামে রাজপথে নামছে। তা আমি মনে করি যে আন্দোলন শুরু হয়েছে, যে কার্যক্রম শুরু হয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য, সেটা গ্রেফতার নির্যাতন করে বন্ধ করা যাবে না। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চলছে, আমাদের এই আন্দোলন চলবে। আমরা এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে একটা নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার আদায় করে বাংলাদেশের মানুষের যে দাবি দেওয়া, সেই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে আমরা গড়ে ফিরব। এর আগে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। নেতা, আমাদের সাথে এই মুহূর্তে প্রায় 1000 মানুষ যুক্ত আছে আমাদের লাইভে এই মুহূর্তে। তো আপনাদের আগামীতে কোনো মেসেজ আছে কিনা, আন্দোলনে যাবেন কিনা? আমাদের দল থেকে সিদ্ধান্ত হয়েছে আগামীতে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে। আমি একটু আগেই বলেছি যে আমরা শপথ নিয়েছি এই অবৈধ সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না, বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চাই না। এই অবৈধ সরকারের পদত্যাগ চাই। এই অবৈধ সরকারকে বাংলাদেশের মানুষ ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছে সেটা দেখতে চায়। আজকে এই সরকারের অবৈধ সরকার আজকে ক্ষমতা থাকার কারণে মানুষ অনেক কষ্টে দিন অতিক্রম করছে। আজকে দেখেন নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষ অসহায় দিন যাপন করছে। এইসব আজকে জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে এই বর্তমান সরকারের মন্ত্রী, এমপি যারা, তাদের সিন্ডিকেটের কারণে আজকে এই জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা লুটে পুটে নিচ্ছে, বিদেশে পাচার করছে।
আর সাধারণ মানুষ অনেক কষ্ট করছে। আজকে মানুষ অনেক কষ্ট করছে, মানুষ এই সরকারের পরিবর্তন চায়। এই সরকারের পরিবর্তনের জন্য সংগঠিত হয়েছে এবং আমরা রাজপথে সংগঠিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি। আমরা কঠোর কর্মসূচি থেকে কঠোর কর্মসূচি দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব ইনশাআল্লাহ। এবং আমি জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে সফল করতে হবে। সেই কর্মসূচি মানুষের অধিকার আদায় করার জন্য, মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য এই কর্মসূচি, এই আন্দোলন। অতএব এই আন্দোলন সকলকে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম সফল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি তো ছাত্র দলের নেতা, যেহেতু ছাত্র দলকে নির্বাচন করেছেন, গত নির্বাচন তারা শেষ নিয়ে, এবার কি ছাত্র দলের কোনো মেসেজ দেওয়া আছে কিনা তাদের সোচ্চার থাকার জন্য আগামী আন্দোলন? ইতিমধ্যে শুধু ছাত্র দ্বারা না, আমাদের সুনামগঞ্জ জেলার নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত। যখনই যে কর্মসূচি আসবে ইনশাআল্লাহ ছাতক দোয়ারা বাজারের জাতীয়তাবাদী দল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সহ সুনামগঞ্জ জেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতা কর্মীরা রাজপথে নামবে, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে। আগামী ২৬ তারিখ আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি আছে জেলায়। সেই ২৬ তারিখ জাতীয়তাবাদী দলের সকল সর্বস্তরের নেতা কর্মীদের অনুরোধ করব, আপনারা ২৬ তারিখ সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেই বিক্ষোভ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে যত কর্মসূচি আমরা পালন করেছি, হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আমরা কর্মসূচি পালন করেছি। আগামী দিনে আরও ব্যাপক হবে, আরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণে আমরা এইসব কর্মসূচি সফলভাবে পালন করব ইনশাআল্লাহ। এবং যত সময় যাবে, যত কঠিন কর্মসূচি আসবে, আমরা রাজপথে থেকে সেগুলা বাস্তবায়ন করব, মোকাবিলা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কিছু সমসাময়িক প্রশ্ন নিয়ে এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কিন্তু আলোচনা শুনলাম। আমরা যার কাছ থেকে শুনছিলাম জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ ৫ ও দ্বারা আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীর কাছ থেকে অনেক বিষয় আমরা জানলাম। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো শুনেছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখেই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। এই মুহূর্তে আমাদের সাথে দেশ বিদেশে যারা আছেন মেসেজে, বিশেষ করে আমি দেখতে পেয়েছি যে ইংল্যান্ড থেকে অনেক মানুষ যুক্ত হয়েছে। যেহেতু ইংল্যান্ডের তারা বিভিন্ন সময় মেসেজ করছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকজনে বলছে যে রাজপথে থাকেন, অনেক নাম সোশ্যাল মিডিয়া এখন যারা যুক্ত আছেন, যারা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন এবং বেশিরভাগই আপনার সাথে আপনার পক্ষেই কিন্তু কমেন্টগুলো আছে, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা কমেন্ট আছে। তো আসলে যারা দেখছেন, যারা আপনার পক্ষে বলছেন, যারা বিপক্ষে বলছেন, সবাইকে নিয়ে একটু কথা বলতেন। আসলে পক্ষে বিপক্ষে এইসব কথা থাকবেই, পছন্দ অপছন্দ থাকবেই। তা আসলে আমি সকলকে অনুরোধ করব, যার মানে আমি যে কথাগুলো বলেছি ওইগুলা 90% লোক সমর্থন করেছেন। আসলে পক্ষে বিপক্ষের বিষয় না, মূল বিষয় হচ্ছে আমরা আসলে আগেই বলেছি যে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করছি না, মানুষের অধিকার আদায় করার জন্য আমরা আন্দোলন করছি। এই আন্দোলন এটা বর্তমান সারা শুধু দলের নেতা কর্মীদের মধ্যে সীমাবদ্ধ না, ওইটা সারা বাংলাদেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ। মানুষ পরিবর্তন চাচ্ছে, মানুষ চাচ্ছে আজকে এই সরকারের পরিবর্তন, মানুষ চাচ্ছে একটা গণতন্ত্র, মানুষের আজকে স্বাধীনতা নেই। আজকে বাংলাদেশের গণতন্ত্র নির্বাসিত, আজকে মানুষের বাক স্বাধীনতা নেই, আজকে আইনের শাসন নেই, আজকে জিনিসপত্রের এত মূল্য বৃদ্ধি, এটা মানুষ অসহায় দিন অতিক্রম করছে। সামগ্রিকভাবে মানুষ অনেক কষ্টে দিন অতিক্রম করছে, যার কারণে মানুষ মনে করে এই সরকারের অধীনে ভোটেরও অধিকার নাই, ভোটের অধিকার থেকে বঞ্চিত। তো সামগ্রিকভাবে আমরা যে কথাগুলি বলছি, মানুষের অধিকার আদায় করার জন্য, মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি। বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আন্দোলন করছি, আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেটার লক্ষ্যে আন্দোলন করছি। বাংলাদেশ যাতে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই, আজকে স্বাধীনভাবে কেউ চলতে পারে না, স্বাধীনভাবে কেউ কথা বলতে পারে না। স্বাধীনভাবে যদি কেউ কথা বলে
তার বিরুদ্ধে মামলা হয়, গ্রেফতার হয়। তো এসবের পরিবর্তন চাই। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ সুন্দরভাবে তারা তাদের অধিকার নিয়ে সম্মানের সহিত বসবাস করবে। তো সেই আন্দোলন আমরা করছি। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের আন্দোলনে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের যখন আন্দোলন সারা বিভাগীয় পর্যায়ে আন্দোলন হয়েছে, বিভাগীয় প্রোগ্রামে সভা সমাবেশ হয়েছে। এই যে সিলেটে আমাদের গত 19 ডিসেম্বর, 19 নভেম্বর যে আমাদের সিলেট বিভাগীয় সমাবেশ ছিল, সেই সমাবেশে এত বাধা, এত হামলা, এত হুমকি, এত নির্যাতন চালানো হয়েছে। তারপরও এই আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের মানুষের জায়গা সংকুলান হয় নাই, লুকানো ছিল। সিলেট শহরে মনে হয়েছে সমাবেশ হয়েছে। তা আসলে এই সরকারও দেখেছে অত্যাচার নির্যাতন করে আন্দোলন সংগ্রাম থেকে সরানো যায় নাই। আর এই সরকার বুঝতে পেরেছে যে তারা আগামী যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় চাচ্ছে না, এটা তারা ভালোভাবে বুঝতে পেরেছে। এর জন্যই আবারও 18 সালের মতো একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে আবার ক্ষমতা পাকাপুক্ত করতে চায়। তা আমরা সেটা যাতে না হয়, মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আন্দোলন করছি। আমি যারা আমাকে দেখছেন আজকে এই অনলাইন মিডিয়ায়, সাতক টু সুনামগঞ্জ একটি চ্যানেল, সিলেটের ম্যাগাজিন একটি চ্যানেলে, যারা দেশ বিদেশে যারা আজকে আপনারা আমার বক্তব্য শুনছেন, আমার কথা শুনছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি মনে করি আপনারাও আপনাদের অবস্থান থেকে এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আপনারাও সহযোগিতার হাত প্রসারিত করবেন। যারা বিদেশে আছেন তারা বিদেশ থেকে বসে অনেক ধরনের সহযোগিতা করতে পারেন, মানুষের যাতে বুথের অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা চাইলেই আপনারা অনেক সহযোগিতা করতে পারেন। আপনারা আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করুন। আর বাংলাদেশের যারা মানুষ আছেন, বিশেষ করে সিলেট অঞ্চলের যারা আছেন, বাংলাদেশের যারা মানুষ আছেন, সকলকে অনুরোধ করব আপনারা একটু চিন্তা করুন, এই সরকারের অবস্থা চিন্তা করুন। এই সরকারের দুর্নীতি, লুটপাট কিভাবে চরম আকার ধারণ করেছে। বাংলাদেশ আজকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এগুলোর তো পরিবর্তন চাই। আজকে আমাদের নতুন যে সমাজ, আজকে আগামী প্রজন্মের কাছে আমরা জবাব দিতে পারবো না। আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ তৈরি করে যেতে চাই। তাই বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা দেখছেন, সিলেটের মানুষ যারা দেখছেন, সাতকদ্রা টু সুনামগঞ্জ মানুষ যারা দেখছেন, তাদের সকল সময় নেই। এখন বের হতে হবে, রাজপথে নামতে হবে, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। অতীতে যত পরিবর্তন হয়েছে সব আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরিবর্তন হয়েছে। অতএব আশা করি এই সরকারের পরিবর্তন হবে, এই সরকারের বিদায় হবে এবং নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হবে। আগামী যে নিরপেক্ষ একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বীর বেশে বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশে একটি সুন্দর রাজনীতি পরিবেশ তৈরি হবে। আর আগামী প্রজন্মের জন্য আমরা একটা সহনীয়, সুন্দর, বসবাসযোগ্য একটা বাংলাদেশ গড়তে পারবো, সেটি আমি মনে করছি। আর সকল যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আন্দোলনের সঙ্গে আপনারা সম্পৃক্ত হবেন সেটা আশা করছি। আপনারা যারা আজকে আমার সাক্ষাৎকারটি নিলেন, বিশেষ করে ফয়সল আহমদ এবং আমির হোসেন সাগর, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আগামী দিনে মানুষের অধিকার আদায়ের যে আন্দোলন শুরু হয়েছে, সেই কার্যক্রমে, সেই আন্দোলনে আপনাদের অবস্থান থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় নেতা, আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা কথা বলেছি সমসাময়িক নির্বাচন নিয়ে। সিলেট সিটি কর্পোরেশন যেহেতু 21 জুন নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, এখানে অনেক প্রশ্ন ছিল। আমরা যার কাছ থেকে এই প্রশ্নগুলো আপনাদের কাছে তুলে দিয়েছি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 5 আসন থেকে যিনি বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী, ওনার কাছ থেকে অনেক তথ্য নিয়েছি। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই